নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর মধুবন্তীর সঙ্গে আরো বারো নিয়ে রয়েছি আমি ভাস্বতী। ভাস্বতী, শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো, একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। তিনি বলেছেন চোখ উপড়ে নেবেন, এবং কার উদ্দেশ্যে তার এই হুমকি জানিয়ে রাখি। তিনি কিন্তু বলেছেন যে 2019 থেকে আমি ভোটে লড়ছি, তৃণমূল যদি কিছু করতে আসে একেবারে চোখ উপড়ে নেব। বাঁকুড়ার জয়পুরে এমনই হুমকি বিজেপি প্রার্থীর। একেবারে, এবং আপনাদের জানিয়ে রাখবো বাঁকুড়ার জয়পুরে এমনই হুমকি দিয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, এবং যেখানে তিনি বলছেন 2019 থেকে আমি ভোটে লড়ছি, তৃণমূল যদি কিছু করতে আসে চোখ উপড়ে নেব। বাঁকুড়ার জয়পুর থেকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। 2019-এ গোটা পশ্চিমবাংলায় লড়াই করেছি, আর আপনাদের বলছি এখন তো আমাদের বিধায়ক সাংসদ আপনারা আছেন। তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপড়ে নেবো, সে ক্ষমতাটা আমি রাখি, সে ক্ষমতাটা আমি বলে দিয়ে গেলাম। চোখ উপড়ে নেওয়ার হুমকি দিলেন সৌমিত্র খাঁ। এবং আমরা ছবিতে যেটা দেখাচ্ছি আপনাদের, যে একটি সভায় তিনি বক্তব্য রাখেন বাঁকুড়ার জয়পুরে, সেখান থেকেই এই হুমকি তার। এবং আমরা জানি লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে ইতিমধ্যে 42টি আসনের তৃণমূল। সেখানে কিন্তু এই সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল, তাকে কিন্তু তার বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে, এবং তারপর থেকেই কিন্তু আরো বেশি করে সংঘাতের শুরু। আমরা বুঝতেই পারছি তার ক্ষোভ তিনি উগরে দিয়েছেন। তৃণমূল যেমনটা বলেছেন তিনি, যে 2019 থেকে তিনি ভোটে লড়ছেন, এবং তৃণমূল যদি কিছু করতে আসে, অর্থাৎ তৃণমূলের উদ্দেশ্যে একেবারে বিস্ফোরক মন্তব্য তার। চোখ উপড়ে নেওয়ার হুমকি দিলেন সৌমিত্র খাঁ। স্বরূপ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। স্বরূপ, আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্য সভায় কিভাবে হুমকি দিচ্ছেন সৌমিত্র খাঁ। কার উদ্দেশ্যে সে তো স্পষ্ট, আর কি জানতে পারছো? একেবারে দেখো, বিষয়টা যেটা হচ্ছে যে সৌমিত্র খাঁ গতকাল বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুরে সেখানে একটি সভা ছিল, এবং সেই সভাতে প্রকাশ্য সভায় দলীয় কর্মীদের সামনে তিনি প্রকাশ্য মাইক্রোফোন হাতে নিয়ে বলছেন তৃণমূল যদি তাদের উপর আক্রমণ শানাতে আসে তাহলে কিন্তু তাদের চোখ উপড়ে নেওয়ার তার ক্ষমতা রয়েছে। তবে একটু যদি পিছনের দিকে যাওয়া যায়, দু একদিন আগে বাঁকুড়ার জয়পুর ব্লক অফিসে ঢুকে সৌমিত্র খাঁয়ের দাদাগিরি দেখা গিয়েছিল, যে যেখানে শিবরাত্রির দিনে অফিস বন্ধ ছিল, সেই অফিস বন্ধ থাকার পরেও তিনি অফিসের সামনে একটা চূড়ান্ত নাটক তিনি দেখান। তার সাথে সাথে সেই দিনই তিনি চরম হুঁশিয়ারি দিয়েছেন ওসিকে, কারণ ওসিকেও তিনি জব্দ করবেন এমন হুঁশিয়ারি দিয়েছে। বারবার সৌমিত্র খাঁ বিভিন্নভাবে সমালোচনার সরব হয়েছেন, বিভিন্নভাবে বিতর্কে জড়িয়েছেন, নানান কুকথা হুঁশিয়ারি দিয়ে বারবার তিনি বিতর্কে জড়িয়েছেন। গতকালের ঘটনাতে ফের আর একবার সৌমিত্র খাঁ তিনি বিতর্কে জড়ালেন। যদিও সৌমিত্র খাঁয়ের এই যে হুঁশিয়ারি, অর্থাৎ তিনি তৃণমূলের চোখ উপড়ে দেবেন, তৃণমূল যদি তাদের কাছে তাদের উপর আক্রমণ শানাতে আসে চোখ উপড়ে নেওয়ার তিনি এখন হুঁশিয়ারি দিচ্ছেন। এই প্রসঙ্গে সুজাতা মণ্ডল, যিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন, তার যেটা কটাক্ষ, তার যেটা আরেকটা পাল্টা হুঁশিয়ারি, যে একজন সাংসদ তিনি 5 বছর ছিলেন, এলাকায় আসেননি, আজকে তিনি ওই এলাকায় গিয়ে বাজার গরম করছেন। অর্থাৎ একজন বিজেপির প্রার্থীর তার মুখের ভাষা রুচি আগামী দিনে মানুষের বিচার করবে, তাকে জনপ্রতিনিধি হিসেবে তাকে রাখবে কিনা। একদমই স্বরূপ, সঙ্গে থাকো। বাঁকুড়ার বিষ্ণুপুরে এবার জমজমাট লড়াই, কারণ সৌমিত্র খাঁর বিপক্ষে রয়েছেন সুজাতা মণ্ডল। আরো একবার আপনাদের শোনাই সৌমিত্র খাঁ ঠিক কি বলেছেন। 2019-এ গোটা পশ্চিমবাংলায় লড়াই করেছি, আর আপনাদের বলছি এখন তো আমাদের বিধায়ক সাংসদ আপনারা আছেন। তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপড়ে নেবো, সে ক্ষমতাটা আমি রাখি, সে ক্ষমতাটা আমি বলে দিয়ে গেলাম। ভাস্বতী, ঠিক তুমি যেমনটা বললে, এই সৌমিত্র খাঁ, তার বিরুদ্ধেই কিন্তু তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন সুজাতা মণ্ডল। ঠিক কি বলছেন তিনি সৌমিত্র খাঁয়ের এই মন্তব্যের প্রতিক্রিয়ায়, দেখে নি একবার। এই চোখ উপড়ানো, মানুষের মাথা কাটা, পাত পা ভেঙে দেওয়া, এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই। কারণ কেন বলুন তো, আমি তো ওনার এই আতঙ্ক, ওনার এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া, এই চোখ উপড়ে নেব, কান কেটে নেব, মাথা ফাটিয়ে নেব, এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করতো। তাই প্রাণ ভয়ে আমি বেরিয়ে এসেছি। লোকসভার তিনি 10 বছরের এমপি এবং এখন প্রার্থী, তার মুখের ভাষা
তিনি কিভাবে হুমকি দিচ্ছেন মানুষকে প্রাণনাশের। স্বরূপ রয়েছেন আমাদের প্রতিনিধি। স্বরূপ, এই যে ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষ্ণুপুরে জমজমাট লড়াই হতে চলেছে, কারণ সৌমিত্র খাঁর বিপক্ষে রয়েছে সুজাতা মণ্ডল। সে জায়গায় দাঁড়িয়ে সুজাতা মণ্ডলও সরাসরি নিশানা করলেন। লড়াই কতটা জমজমাট হতে চলেছে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে? একেবারে দেখো, লাইমলাইটে বিষ্ণুপুর বা হটকেক বিষ্ণুপুর, এটা এক কথা বলাই যায়। কারণ সৌমিত্র খাঁ 2011 সালে তিনি তৃণমূলের কংগ্রেসের জোটের প্রার্থী হয়ে বিধানসভায় লড়েছিলেন। তারপরে 2014 সালে তৃণমূলের টিকিটে তিনি সেখান থেকে সাংসদ হয়েছিলেন, বিষ্ণুপুর লোকসভা থেকে তিনি সাংসদ হয়েছিলেন। 2019-এর লোকসভার আগে সৌমিত্র খাঁ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। বিজেপির টিকিট পেয়ে তিনি সরাসরি ভোটের ময়দানে সামিল হলেন বিষ্ণুপুর লোকসভা থেকে। এবং সৌমিত্র খাঁর বিভিন্ন বাধাতে পড়ে সৌমিত্র খাঁ বিষ্ণুপুরে ঢুকতে পারলেন না। তারপরে সুজাতা খাঁ আসরে নামলেন। সুজাতা খাঁ ভোট প্রচারে মাটি কামড়ে পড়ে থেকে প্রচার করে সৌমিত্র খাঁকে সাংসদ হিসাবে পাঠালেন। 2020 সালে সুজাতা ঢুকলেন তৃণমূল কংগ্রেসে। তারপরে তাদের দাম্পত্য জীবনে ফাটল ধরে। পরবর্তীকালে একে অপরের প্রতিদ্বন্দ্বী 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে সুজাতাকে প্রার্থী করে তৃণমূল একটা চমক দিয়েছে এবং একটা চ্যালেঞ্জ একটা রাখা হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে একটা রাজনৈতিক মহল যেটা মনে করছে যে সৌমিত্র খাঁর বিরুদ্ধে সুজাতা, এটা কিন্তু একটা জমজমাট লড়াই হতে চলেছে। কারণ সুজাতা খাঁ 2019 সালে যে লড়াইটা বিষ্ণুপুরের মাটিতে করে দেখিয়ে সৌমিত্র খাঁকে সাংসদ হিসেবে পৌঁছে দিয়েছিল, নরেন্দ্র মোদীর হাতে সিটটা তুলে দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সুজাতা মণ্ডলের সমস্ত রাস্তাঘাট, তার প্রচারের কৌশল তার হাতে রয়েছে। স্বাভাবিকভাবেই তৃণমূল একটা বেশি আস্থা করেছে সুজাতার উপরে। আর সুজাতাকে প্রার্থী করা নিয়ে, সুজাতাকে প্রার্থী করার পরে রীতিমতো একটা অস্বস্তি তৈরি হয়েছে গেরুয়া শিবিরের মধ্যে, এটা রাজনৈতিক মহল মনে করছে। স্বরূপ, তোমাকে একটু বিরত করছি। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাকে জানিয়ে রাখি, চোখ উপড়ে নেওয়ার হুমকি দিলেন সৌমিত্র খাঁ। তিনি বললেন যে 2019 থেকে আমি ভোটে লড়ছি, তৃণমূল যদি কিছু করতে আসে একেবারে চোখ উপড়ে নেব। দেখুন, সৌমিত্র খাঁর এইসব কথার কি কোনো মূল্য আছে বা গুরুত্ব আছে? উনি এইরকমই কথা বলেন, অসভ্যতামি এবং নিম্ন শ্রেণীর কথাবার্তা, যেটা জনপ্রতিনিধিদের মানায় না। একটা কথা শুধু আপনাদের মনে করিয়ে দিই, 2019-এর লোকসভা নির্বাচনে সৌমিত্র খাঁ বিষ্ণুপুর কেন্দ্রে তার প্রবেশ করায় বাধা ছিল পুলিশ থেকে, কোর্ট থেকে। মহামান্য আদালত তাকে বলেছিল বিষ্ণুপুরে তুমি প্রবেশ করতে পারবে না, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল। এবং সেই ক্ষেত্রে তার তৎকালীন স্ত্রী সুজাতা খাঁ, যার নাম তখন ছিল সুজাতা খাঁ, বর্তমানে সুজাতা মণ্ডল, সেই সুজাতা খাঁ তিনি অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বাড়ি গিয়ে তিনি সৌমিত্র খাঁর হয়ে প্রচার করে, নিজের স্বামীর হয়ে প্রচার করে তাকে জিতিয়েছিলেন এবং মানুষ সেই ডাকে সাড়া দিয়েছিল তখন। তার পরবর্তী ক্ষেত্রে সৌমিত্র খাঁ যে অসভ্যতামি আজ মুখে প্রকাশ করেছেন, তিনি কাজে করে দেখিয়েছিলেন যে তিনি তার সেই স্ত্রীকে বাড়ি থেকে দূর করে দেন নরেন্দ্র মোদীর রাস্তায়। নরেন্দ্র মোদী যেরকম নিজের স্ত্রীকে দূর করে দিয়েছিলেন, সেই রকম সৌমিত্র খাঁ নিজের স্ত্রীকে দূর করে দেন, যে তাকে অক্লান্ত পরিশ্রম করে জিতিয়েছিল। আজকে তো শোধবোধের পালা এসছে এবং সেই ডিভোর্স হয়েছে তাদের মধ্যে, এবং অন্য মহিলার জন্য আসক্ত হয়ে পড়ে সৌমিত্র খাঁ এই কাজ করেছিলেন, যেটা সুজাতা মণ্ডল বারবার বলেছেন। আজকে তাই জন্য ভয় পেয়ে গিয়ে তিনি চোখ উপড়ে নেওয়ার কথা বলছেন। কার চোখ উপড়াবেন? কারণ মানুষ দেখেছে আপনার কৃতকার্য, যেটা সাংঘাতিক ভাবে মানুষ মনে করে যে বাজে কাজ, অন্যায় কাজ, নিজের সেই স্ত্রীকে সেই রকম ভাবে বাড়ি থেকে বার করে দেওয়া এবং যে তাকে ছিল তার প্রতি এই আচরণ মানুষ মেনে নিতে পারবে না। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি টেলিফোন লাইনে রয়েছিলেন।
আর এবার ভাস্বতী আমরা যে খবরে নজর রাখবো, সকাল থেকেই একেবারে অভিমানী সুর অর্জুন সিং এর গলায় এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যা যা বললেন আমরা জানি। টিকিট পাননি অর্জুন সিং, তিনি বলেছিলেন তিনি শকড, কারণ তিনি আশা করেছিলেন যে তিনি লড়বেন ভোটে এবং ভোটে লড়তে চলেছেন অভিমানী অর্জুন সিং 100 বার, কিন্তু ব্যারাকপুর থেকে প্রার্থী হবেন ঠিকই, এমনও জানিয়ে দিয়েছেন। পার্থ ভৌমিক, যিনি তৃণমূলের পক্ষ থেকে এবারে টিকিট পেয়েছেন, তার বিরুদ্ধে এবার প্রার্থী হবেন অর্জুন সিং। তৃণমূলের প্রার্থী তালিকায় যেহেতু ঠাঁই পাননি অর্জুন সিং, এবার কিন্তু অন্যভাবে তারই লড়াই। একদমই তাই। এবং 19-এর লোকসভা ভোটে আমরা দেখেছিলাম যখন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল কালীঘাট থেকে, সেই সময় সেই বৈঠকে উপস্থিত ছিলেন অর্জুন সিং, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে দীনেশ ত্রিবেদীকেই কিন্তু ভরসা রেখেছিলেন। সেবারেও টিকিট না পেয়ে পদ্ম শিবিরেই তিনি প্রবেশ করেছিলেন, পা রেখেছিলেন অর্জুন সিং। তবে এবারও কি পদ্মের পথে হাঁটতে চলেছেন অর্জুন সিং, সেই জল্পনা কিন্তু ইতিমধ্যেই জোরালো হচ্ছে। গতকাল কিন্তু পার্থ ভৌমিক এবং ফেরহাদ হাকিম তারা ফোনে কথা বলেছেন দীর্ঘক্ষণ অর্জুন সিং এর সঙ্গে। এই নিয়ে আমরা বিস্তারিত যাব। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, শুভজিৎ সিং রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, যে বিষয় আমরা দেখলাম গতকাল, যেরকম পার্থ ভৌমিক ফেরহাদ হাকিম ফোনে কথা বলেছেন এবং কোথাও গিয়ে কি বরফ গলল না, তবে কি এবার পদ্ম পথেই যেতে চলেছেন অর্জুন সিং? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, 2019-এর প্রত্যাবর্তন 2024, সাংসদ নিজে মুখে এই কথাটা প্রথম থেকেই বলেছেন। 2019-এ ঠিক একই ঘটনা। 2019 সালে অর্জুন সিংকে সামনে বসিয়ে রেখে স্বয়ং দলনেত্রী নিজে ঘোষণা করেছিলেন যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন দীনেশ ত্রিবেদী। তারপরেই কিন্তু দিল্লিতে পদ্মের শিবিরের হাত মিলিয়েছিলেন সাংসদ অর্জুন সিং। ঠিক একই ঘটনা 2024। তিনি আবারও বলেছেন দল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। 2019-এর পর তিনি তখন 2022 সালে আবারও তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন। সাংসদকে নাকি বলা হয়েছিল দলনেত্রী এবং একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, এখন বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন যে এই ব্যারাকপুর লোকসভা থেকে তাকে প্রার্থী করা হবে। স্বাভাবিকভাবে যখন প্রার্থী করা হলো না, তার মুখে কিন্তু একটু অভিমানের সুর দেখা গেছিল। তিনি বলেছিলেন যে দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সেই বিশ্বাসঘাতকতা নিয়ে কিন্তু বারবার তিনি প্রশ্ন তুলেছেন। গতকালকে তিনি বলেছিলেন যে আমার মুখের অবস্থা দেখুন একটু ভালো আছে, আমি মুডটা, আমার মন এখন ভালো আছে, আগামী দিনে হয়তো আরো ভালো মন হতে পারে। আজকে সকালবেলা একটি সাংবাদিক বৈঠক করে সাংসদ অর্জুন সিং এবং তিনি সেখান থেকে বলেন যে হতে পারে আমার বিজেপি ছাড়াটা ভুল হয়েছিল, এমনও ঘটনা হতে পারে যে আমি পার্থ ভৌমিকের বিরুদ্ধেই লড়তে পারি, এমনও কিন্তু তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিয়েছেন। কিন্তু 2019 সালের মতো কি 2024 সালে সাংসদ অর্জুন সিং আবারও চলে যাবেন বিজেপিতে? কারণ তোমাকে একটা কথা বলে রাখি, এই ব্যারাকপুর শিল্পাঞ্চল একটি শিল্প নগরী বলে পরিচিত। বহু জুট মিল রয়েছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। তার বেশিরভাগ হিন্দি ভাষাভাষী মানুষজন বেশি। তাদের একটা অংশ কি বেশিরভাগ অংশই তুমি বলতে পারো তারা কিন্তু চাইছেন যে যাতে সাংসদ অর্জুন সিং প্রার্থী হোক। স্বাভাবিকভাবে প্রার্থী না হওয়া, তাদের মন যেমন খারাপ রয়েছে, তারা আবার চাইছেন দলে তৃণমূল কংগ্রেস ছেড়ে তারা বিজেপিতে ফিরে যাক এবং বিজেপিতে ফিরে তারা যাতে প্রার্থী হোক। এখন দেখার যে আর কিছুক্ষণের মধ্যেই সাংসদ একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিয়েছেন যে তিনি বিজেপি হয়তো যোগদান করতে পারেন। তিনি প্রকাশ্য বলেনি, কিন্তু হতে পারেন তিনি হয়তো ভারতীয় জনতা পার্টিতে আবার যোগ দিয়ে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে মন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধে কিন্তু প্রার্থী হতে পারেন। ধন্যবাদ। তৃণমূলে তার প্রয়োজন ফুরিয়েছে, সেই জন্য তাকে ছুঁড়ে ফেলা হয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কি বললেন অর্জুন সিং, অবশ্যই সেদিকে এখন নজর রাখবো। কি বলা যায়, বেইজ্জত করা হলো, তো এটা আমি আশা করিনি কি আমাকে এইভাবে বেইজ্জত করা হবে। আমি কি করেছিলাম? আমি তো বলেছিলাম ব্যারাকপুরকে চুজ করেছিলাম। এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই, যেভাবে আমাকে ছুড়ে ফেলে দেওয়া হলো। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি, এটা মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছি যে আমি আনওয়ান্টেড আছি, কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি। তৃণমূল দলের আমার গুরুত্বটাই নেই। আর তৃণমূলে যারা কাজ করেছে পুরোনো জামানায় প্রায় সবাইকে এরকম বসিয়ে দেওয়া হয়েছে। সবাই বসে আছে, যারা অরিজিনাল তৃণমূল কর্মী যারা ছিল, যারা লড়াই করেছিল, তারা একটাও কর্মীকে আপনি পাবেন না। পিছন থেকে আপনাকে ডেকে বসিয়ে খাইয়ে তারপরে আপনাকে ঘুমের ওষুধ দিয়ে
আপনার গলা টিপে দেবো, এই লড়াই আমি বিশ্বাস করি। ঘুমের ওষুধ দেওয়া হয়নি, আমি চোখ খুলেই দেখলাম আমার গলা টেপা হবে। ব্যারাকপুরের লড়াইটা ম্যান ভার্সেস ম্যান হবে, আর ব্যারাকপুরে মানুষ একদিকে থাকবে আর ব্যারাকপুরের কিছু লোক একদিকে থাকবে। আমি যেদিন দলে আসি সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকিট পাবেন। তারপরে আমার 5 বার ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে আমি ফেল করে গেলাম, তাই জন্য টিকিট পাই। সেই দিনই আমাকে ফোন করেছিল, আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছে। কি ললিপপ? বিধানসভার টিকিট ওরকমই কিছু ছিল, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু বলা হয়েছিল। শুনুন, এটা যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই পেলাম না, আমার অন্য কিছু পাওয়ার আশা কি আছে? ভরসা করতে আমি তো পাওয়ার জন্য আসিনি রে ভাই। বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছিল, একজনই এখানে লাগাবার লোক আছে, বলতে বাধা নেই না, আমার ভালো বন্ধু পার্থভূমি। দেখো ভাস্বতী, আজ সকালেই যখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিমানী সুরে অর্জুন সিং তার বক্তব্য রাখেন, তার মনোভাব প্রকাশ পায় সেখানে, পাশাপাশি কিন্তু তার দফতরেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছবি ছিল সেই ছবি যেমন সরানো হয়েছে, পাশাপাশি ট্রফি ছিল একটি তৃণমূলের পক্ষ থেকে পাওয়া, সেই ট্রফিও কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। সব মিলিয়ে কিন্তু তার মনের যে প্রতিফলন, তার মনোভাবের যে প্রতিফলন, তা কিন্তু কাজেও স্পষ্ট। অর্থাৎ তৃণমূলে তার প্রয়োজন ফুরিয়েছে, তিনি যেমন বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। পাশাপাশি যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে আজই তার দফতর থেকে ঘটনাচক্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হয়েছে। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্জুন সিং এর মজদুর ভবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হয়েছে। এবং আজ সাংবাদিক বৈঠক করে তিনি যেরকম বলেছেন যে 1.5 বছর আমার তৃণমূলে থেকে নষ্ট হয়েছে, দলে আমার বেজ্জত হয়েছে এবং দল আমাকে চায় না, এমনটাই অভিমানের সুর শোনা গিয়েছে অর্জুন সিং এর গলার। তারপরেই তিনি তার যে মজদুর ভবনের ঘর, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও সরিয়ে দিলেন। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ, আর্জি খারিজ করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সিবিআই গ্রেফতার করলেও ইডি যেন গ্রেফতার না করে, ইডির দায়ের করা মামলায় আগাম জামিনের আর্জি জানান শাহজাহান। গতকালই আমরা দেখেছিলাম রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের আইনজীবী কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন, অতিরিক্ত হলফনামা দেওয়ার আর্জি জানিয়েছিলেন। শাহজাহানের আগাম জামিনের আবেদন এবং সেই আবেদনের আর্জি খারিজ করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, দেখো মধুবন্তী, তোমায় জানিয়ে রাখি যে শেখ শাহজাহানকে ইতিমধ্যে সিবিআই গ্রেফতার করেছে। সুতরাং সিবিআই এর মামলায় শেখ শাহজাহানকে সেই গ্রেফতার থেকে জামিন নিতে হবে। কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে তার বাড়িতে যে নোটিশ দিয়ে আসা হয়েছিল এবং সমন করা হয়েছিল, সেই সময়ের প্রেক্ষিতে শেখ শাহজাহান মনে করছে যে তিনি গ্রেফতার হতে পারেন। অর্থাৎ সিবিআই হেফাজত শেষ হলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হেফাজতে যে আদালতে আবেদন জানাতে পারে, সেই কারণে সেই মামলাতেই তিনি আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। তার দাবি ছিল যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে তাকে যে গ্রেফতার করা হতে পারে সেই আশঙ্কা তিনি করছেন, সেই কারণেই তিনি আগাম জামিন চাইছেন। অপরদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে রেশন দুর্নীতির মামলায় যে অভিযোগ দায়ের হয়েছে, সেই মামলায় গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেই শেখ শাহজাহানের নাম উঠে আসে। এবং শেখ শাহজাহানকে যখন তার বাড়িতে রেড করতে যাওয়া হয়, তখন বাধার মুখে পড়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসাররা। এবং তারপরে শেখ শাহজাহান সমস্ত নথি সরিয়ে দিয়েছে বলে এমনটাই আশঙ্কা করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এর পরবর্তীকালে যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তার বাড়ি যায়, তখন তারা এই নথিই পাননি বলে আদালতের কাছে পেশ করে। সুতরাং মত অবস্থায় যদি শেখ শাহজাহানের আগাম জামিন মঞ্জুর করা হয়,
তাহলে সেক্ষেত্রে তদন্তের যে গতি রোধ হবে এবং পাশাপাশি তদন্ত সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সাক্ষী বা নথি বিকৃত হতে পারে বা সেই সাক্ষীরা হোস্টাইল হতে পারে, এমনটাই আশা করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সমস্ত বিষয়টি শোনার পর বিচারপতি দেবাংশু বসাক শেখ শাহজাহানের জামিনের আবেদন নাকচ করে দিলেন। এখন শেখ শাহজাহানকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই সমনের ভিত্তিতে গ্রেপ্তারি এড়াতে, অর্থাৎ তাকে যাতে গ্রেপ্তার করে পুনরায় গ্রেপ্তার করে সিবিআই হেফাজত থেকে নিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের হেফাজতে চায়, এই গ্রেপ্তারি এড়াতেই তাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। ধন্যবাদ পীযূষ কান্তি। কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। শাহজাহান শেখ তার আগাম জামিনের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ বর্তমানে সিবিআই হেফাজতে থাকা সন্দেশখালীর নেতার জামিন আর্জি খারিজ করে দেয়। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, ইডির হেফাজতে অন্য এক অভিযুক্তের মারফত শাহজাহানের নাম উঠে আসে আর সেই ঘটনার তদন্ত চলছে। এই অবস্থায় আগাম জামিন দেওয়া সম্ভব নয়। রেশন দুর্নীতি মামলায় গত সোমবারই শাহজাহানের আগাম জামিনের শুনানি পিছিয়ে গিয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই দিন শাহজাহানের আইনজীবী আদালতে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার আর্জি জানান এবং আগাম জামিনের আবেদনের শুনানির আগেই গ্রেফতার হয়েছেন তিনি। এই বক্তব্যই ছিল শাহজাহানের আইনজীবী। আরো ভারতের সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, সিবিআইয়ের জালে শাহজাহান ঘনিষ্ঠ ৩ জন। সিবিআই ইতিমধ্যেই তাদেরকে যেরকম জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে, অন্যদিকে আমরা গতকালই দেখলাম যে জিয়াউদ্দিন মোল্লা নামে একজনকে গ্রেফতারও করা হয়েছে। এবং এই জিয়াউদ্দিন মোল্লা শাহজাহানের ডান হাত বলে পরিচিত আমরা জানি ভাস্বতী, এবং তাকে বিশেষ করে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করার পর এই জিয়াউদ্দিন মোল্লাকে ডেকে পাঠানো হয়। পাশাপাশি আরও দুজন তারা রয়েছেন শাহজাহান ঘনিষ্ঠ, এবং এই 3 জনকেই এবার গ্রেফতার করে তাদের কাছ থেকে তথ্য পেতে চাইছেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের জালে শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লাকে গতকালই গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, সন্দেশখালী কাণ্ডে এবার জিয়াউদ্দিন মোল্লাকে গতকালই গ্রেফতার করলো সিবিআই। জিয়াউদ্দিন শাহজাহানের ঘনিষ্ঠ, এমনটাই সিবিআই সূত্রে খবর। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সিবিআই সূত্রে আর কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আজকে 3 জনকে তলব করা হয়েছে, যার মধ্যে রয়েছে হাজি সিদ্দিকী মোল্লা, যিনি কিনা বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান, এবং পাশাপাশি আবিবুর রহমান এবং রহমান পাকুঞ্জি। এই 3 জনকে আজকে তলব করা হয়েছে। এই 3 জনের মধ্যে একজন আজকে হাজিরা দিয়েছেন, তিনি হচ্ছেন বেরমজুরের যিনি গ্রাম পঞ্চায়েত প্রধান, তিনি হাজি সিদ্দিকী মোল্লা, তিনি আজকে হাজিরা দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি সহযোগিতা করবেন। এবং এর মধ্যে যে সূত্র পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে সবটাই শেখ শাহজাহানের 5 তারিখে যে সিডিআর, যেদিনকে নাকি ইডির উপরে হামলা হয়েছিল, সেই দিনকে সিডিআর ধরেই কিন্তু মূলত এই তথ্য পাওয়া গিয়েছে এবং এদেরকে তলব করা হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের 3 জনকে আজকে বসিরহাট কোর্টে প্রডিউস করা হবে এবং সেই কারণের জন্য কিন্তু সিবিআই ইতিমধ্যেই রওনা দিয়েছে এবং বাকি যে 3 জনকে আজকে তলব করা হয়েছে তাদেরকেও কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটা বিষয় জানতে চাইবো যে কোন কোন তথ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্দিক মোল্লা তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়, কি জানতে চায় সিবিআই তার কাছ থেকে? মূলত এই কেসে কিন্তু তদন্ত করছে সিবিআই এবং 2টি এফআইআর করে ঠিক ইডির উপরে তদন্ত করছে এবং ঠিক এই বিষয়। এবং তোমাকে জানিয়ে রাখবো যে আগেও যেটা আমরা বারংবার বলছি যে সিডিআর অর্থাৎ কল ডিটেলস রেকর্ড, সেটা চেক করা হচ্ছে এবং 5 তারিখে শেখ শাহজাহানের যে ফোন, সেখান থেকে সিডিআর চেক করা হচ্ছে এবং কার কার সঙ্গে তিনি কথা বলেছিলেন সেই দিনকে, এবং সেই সূত্র ধরেই কিন্তু মূলত এদেরকে তলব করা হচ্ছে। এবং একই সঙ্গে যখন থেকে সিবিআই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল, সেই হেফাজতে নেওয়ার পর থেকে কিন্তু এই যে একাধিক ভিডিও, যেটা কিনা ইডির ওপরে হামলার ভিডিও, সেই ভিডিওগুলো দেখানো হয়েছে শেখ শাহজাহানকে, তাকে দিয়ে চিহ্নিত করানো হয়েছে এবং তারপরেই কিন্তু একে একে তাদেরকে ডেকে পাঠানোর যে প্রক্রিয়া সেটা শুরু করেছে। ধন্যবাদ রিয়া। কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।
মোট 3 জনকে গ্রেফতার করেছে সিবিআই এবং এটাই সিবিআই হেফাজতে শেখ শাহজাহানকে নেওয়ার পর প্রথম গ্রেফতার সিবিআই এর। পাশাপাশি বেরমজুরের তৃণমূল পঞ্চায়েত প্রধান তাকেও জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে আনা হয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই তিনি হাজিরা দিয়েছেন। অবশ্যই তাকে জিজ্ঞাসা করে ঠিক কি তথ্য পায় সিবিআই আধিকারিকরা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে। গত 5ই জানুয়ারি ইডির উপর হামলার পর থেকেই ফেরার ছিলেন জিয়াউদ্দিন মোল্লা। দফায় দফায় জেরার পর জিয়াউদ্দিন সহ 3 জনকে গ্রেফতার করা হয়। শাহজাহান ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জি, দিদার মোল্লা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এবং সন্দেশখালী কাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার 2 সঙ্গী সহ তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লা গ্রেফতার। এবার সরাসরি চলে যাব হাবড়ায়। সেখানে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার শ্রী বিপি গোপালিকা মহাশয়। তাকে স্বাগত ভাষণের জন্য অনুরোধ জানাই। নমস্কার। আজকে এখানে এই সভাতে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, ওনাকে আমরা আন্তরিক অভিনন্দন আর স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রীগণ, তাদের সবাইকেও আমরা স্বাগত জানাচ্ছি। আরও উপস্থিত আছেন মাননীয় সাংসদগণ আর মাননীয় বিধায়কগণ, তাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে উপস্থিত আছেন নর্থ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি আর বিভিন্ন কর্মাধ্যক্ষগণ, তাদের সবাইকে আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি। আর উপস্থিত আছেন এখানে আমাদের সরকারের বিভিন্ন অফিসারগণ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, ডিআইজি, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আর উপস্থিত আছেন আপনারা সবাই, এখানে যে বিপুল সংখ্যায় লোকজন এসছেন তাদেরকে আমি হার্দিক স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমাদের গতকালই চালু হয়েছে সিএ, আমরা জানি ভাস্বতী, এবং তারপর এই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঠিক কি বার্তা দেন, তার কি প্রতিক্রিয়ায় তিনি কি বলেন অবশ্যই সেদিকে যেমন নজর থাকছে। পাশাপাশি আজ নজরুল মঞ্চ, সেখানে তৃণমূলের তফসিলি সম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার কর্মসূচির ঘোষণাও হবে। একদমই, এবং লোকসভা নির্বাচনের আগে এখান থেকেই ঠিক প্রচার কর্মসূচি শুরু করতে চান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে তৃণমূলের তপশিলি সম্মেলনে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর 24 পরগনার হাবড়ায় যেমন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে, যেমনটা বলছিলাম যে দেশ জুড়ে গতকালই চালু হয়েছে সিএ এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে আগে নিয়ম কানুন দেখে নি, সিএ নিয়ে যা বলার হাবড়ার সভায় গিয়ে বলবো। আর এই সভা থেকেই মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি বেশ কিছু প্রকল্পের সূচনাও করবেন। এবং এই হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি রেশন দুর্নীতি মামলায় বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন, এবং আজকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছেও গেছেন, সেখান থেকে তিনি উত্তরবঙ্গে রওনা হবেন। পাশাপাশি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নজরুল মঞ্চ তফসিলি জাতি ও জনজাতি সম্প্রদায়ের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আজ এইখানেই বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম, এবং পাশাপাশি আজ হাবড়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে, যেখানে গতকালই দেশ জুড়ে লাগু হয়ে গিয়েছে সিএএ, এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছিলেন সিএ নিয়ে যা বলার হাবড়ার সভা থেকে বলবো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবং ভাস্বতী নজরুল মঞ্চের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে তৃণমূলের তফসিলি সম্মেলনে উপস্থিত থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়ে আরো জানাবেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো, তফসিলি জাতি উপজাতিদের সম্মেলন নজরুল মঞ্চে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তিনি নজরুল মঞ্চে এসে গেছেন এবং নজরুল মঞ্চের যে মূল সভাগৃহ সেখানে তিনি প্রবেশ করবেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেভাবে সিএ চালু হয়েছে সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যে যারা নেতৃত্ব রয়েছেন, বিশেষ করে তফসিলি জাতি উপজাতি, তাদের ক্ষেত্রে কি বার্তা দেন, এবং এখান থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রচার কর্মসূচি টিম তৈরি হয়েছে, তফসিলি সংলাপ বলে একটি নতুন প্রচার কর্মসূচি
আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রচার কর্মসূচি এখান থেকে ঘোষণা করবেন। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ গতকাল যেভাবে দেশ জুড়ে সিএ চালু হয়েছে সেই জায়গাতে তফসিলি জাতি উপজাতির সমস্ত কর্মীদের নিয়ে তৃণমূল নেতৃত্ব অর্থাৎ বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক গুরুত্বপূর্ণ। অর্থাৎ দু প্রান্তে একেবারে উত্তর চব্বিশ পরগনায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বার্তা দেবেন, তেমনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু নজরুল মঞ্চে বার্তা দেবেন। এবং তোমার কাছে যখন কথা বলছি তখনই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চের যে মূল সভাগৃহ তার মধ্যে তিনি প্রবেশ করছেন। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ বেশ কয়েকটি জায়গাতে তফসিলি উপজাতি জাতি একদমই দেবজ্যোতি, অবশ্যই এই নজরুল মঞ্চ থেকে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকেও নজর থাকছে। আপাতত ধন্যবাদ তোমাকে। এখন সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাঁকুড়ায় প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী আজ সকাল থেকে প্রচার শুরু করে দিলেন। বাঁকুড়া তৃণমূল ভবন থেকে ঢাক বাদ্যি যন্ত্র নিয়ে দলীয় নেতা কর্মীদের নিয়ে প্রচারে অরূপ চক্রবর্তী এদিন হেঁটে সতীঘাট মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন ভোট প্রচার। দেখুন, বাঁকুড়া লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী। উন্নয়নের জমি তৈরি আছে, মাঝে আমি জেলা পরিষদে ছিলাম না, আবার নতুন দায়িত্ব পেয়েছি বিধানসভার উন্নয়নের কাজ চলছে, রাস্তাঘাট পুকুর পুষ্করণী আমার তালডাংরা বিধানসভায় চলছে, জেলার উন্নয়নে নজর রেখেছি। এবার নতুন দায়িত্ব পেলাম লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। বাঁকুড়া বঞ্চিত আছে, বাংলা বঞ্চিত আছে, কেন্দ্রীয় দেয় না, তার প্রতিবাদ করতে আমরা দিল্লি যাব। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁকুড়া লোকসভা সিট উপহার দিয়ে আমরা গর্জন শুরু করব দিল্লির বুকে। এতটা জনপ্লাবন কি বলবেন? এটা মানুষের ঢল, মানুষ আমাকে ভালোবাসে। করোনার সময় মানুষের পাশে ছিলাম, সভাধিপতি হিসাবে বাঁকুড়া জেলার উন্নয়ন করেছি, মানুষ আমাকে ভালোবাসে, তাই বাঁকুড়ায় মানুষের ঢল। আপনার বিরুদ্ধে সুভাষ সরকার কিচ্ছু যায় আসে না, কাজ করে না। বাঁকুড়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। চোখ রাখবো পরের খবরে। জল্পনা চলছিল কয়েকদিন ধরে, আর এবার সেই জল্পনাকেই উস্কিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মনোহর লাল খট্টার। লোকসভা ভোটে হরিয়ানাতে আসন বন্টন নিয়ে বিজেপি এবং জেজেপির মধ্যে বিবাদ তুঙ্গে উঠেছিল, আর এই নিয়েই এই সিদ্ধান্ত, এমনটাই মনে করা হচ্ছে। এই নিয়ে মঙ্গলবার সকালে নিজের দলের সঙ্গে বৈঠকে বসলেও সমাধান সূত্র উঠে আসেনি, আর এরপরেই পদত্যাগের সিদ্ধান্ত খট্টারের। লোকসভা ভোটের মুখেই খট্টারের পদত্যাগ রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞ মহলের। যেমনটা বলছিলাম যে জল্পনা উস্কে হরিয়ানার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মনোহর লাল খট্টার। লোকসভা ভোটে হরিয়ানাতে আসন বন্টন নিয়ে বিজেপি এবং জেজেপির মধ্যে বিবাদ তুঙ্গে উঠেছিল, আর এখান থেকেই সূত্রপাত। সকালে দলের সঙ্গে বৈঠকেও বসেন তিনি, সমাধান সূত্র মেলেনি, শেষ পর্যন্ত পদত্যাগেরই সিদ্ধান্ত খট্টারের। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, একটা বিষয় যে তাহলে কি এই যে লোকসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত নেওয়া এবং এই যে বৈঠকে বসলেন কোনো সমাধান সূত্র মিলল না, কোন কোন বিষয়গুলো কাজ করলো? না, এখনো পর্যন্ত যা খবর সেটা হচ্ছে মনোহরলাল খট্টার কর্নাল কেন্দ্র থেকে লোকসভায় বিজেপির প্রার্থী হচ্ছে। আর সাধারণ নিয়ম অনুযায়ী যদি মুখ্যমন্ত্রী প্রার্থী হন বা মুখ্যমন্ত্রী যদি তাকে ইস্তফা দিতে হয়, তা ইস্তফা দিতে গেলে মুখ্যমন্ত্রী ইস্তফা দিলে তার ক্যাবিনেটটাকেও সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে হয়। তাই ওরা পুরো ক্যাবিনেটটাই আজকে ইস্তফা দিতে চলেছে এবং বিকেলবেলা নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা হবে। এখানে প্রশ্ন এটা হচ্ছে দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে দুষ্মন্ত চৌতালা আর যে দল জেজেপি, যাদের সঙ্গে আজকে বিজেপি এইখানে সমঝোতা করে জোট করে সরকার চালাচ্ছিল, তাদের সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের আসন বন্টন নিয়ে একটা বিরোধ চলছিল। এই একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রীকে হরিয়ানায় ডবল ইঞ্জিনের সরকার চালিয়েও আজকে মুখ্যমন্ত্রীকে দলের লোকসভায় প্রার্থী করতে হচ্ছে
অর্থাৎ বিজেপির দিক থেকেও যে একটা পাল্টা চাপ তৈরি হয়েছে লোকসভা নির্বাচন যেটা হরিয়ানার মতো জায়গাতে, সেটাও কিন্তু খানিকটা ইঙ্গিত মিলেছে। কারণ মনোহরলাল খট্টারকে মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে তাকে লোকসভায় নিয়ে যেতে হলো। যাই হোক, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সেটা হচ্ছে আজকেই সন্ধ্যেবেলায় এই পুরো মন্ত্রিসভা, নতুন মন্ত্রিসভা কে মুখ্যমন্ত্রী হবে এখনো এই মুহূর্তে তারা জানায়নি। তো সেই কারণে একদমই ধন্যবাদ জানাবো জয়ন্ত আপনাকে। প্রতিনিধি জয়ন্ত চৌধুরী ছিলেন ফোন লাইনে। আরও আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7।